তারা কিন্তু থাকে এক জায়গায়, ভোট আর এক জায়গায়, ভোটের দিন যেতে পারে কি পারে না। প্রবাসী শ্রমিকরা ভোটার না, আমরা এবার দাবি করেছি আগে ভোটার করেন। তা রাজনীতির একটা হচ্ছে অবশ্যই আমরা তো একটা সামগ্রিক বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে যদি শ্রমজীবী মানুষ বা জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব না নেয় তাহলে পরিবর্তনটা আসবে না। কিন্তু এই অবস্থার মধ্যেও যে পরিবর্তনটা করা দরকার সেই জন্য কতখানি প্রস্তুতি নিই আমরা। এই একটা চমৎকার আলোচনা আসছে যে, আমি সরি আমার অনেকবার টেলিফোন আসতেছে কারণ আরেকটা মেয়ে চলতেছে একটু অনেক জায়গায়। হ্যাঁ, তো আমরা জানুয়ারি থেকে আলোচনা করব। আমি বলবো আলোচনাটা সারা বছর জারি রাখা দরকার এবং শুধু বাজেট ভিত্তিক আলোচনা না, আলোচনা হতে হবে আমার মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের অর্থনৈতিক যে দায়িত্ব সেগুলো নিশ্চিত করার জন্য বাজেট চাই আমি। এখন ওই কলোনি যেমন করেন এরকম আরেকটা ব্যাপার আছে, কিন্তু সেটাও কিন্তু মালিকদের, আমাদের যারা মানে কাজ করে তাদের এই কথা যে শ্রমিকদেরকে ব্যস্ত রাখা দরকার তার এই মজুরি আন্দোলনের মাধ্যমে, এবং বকেয়া থাকলে আরো ভালো। তাহলে হবে কি, আসলে আর প্রাইমারি স্কুল হওয়া দরকার কিনা এটা নিয়ে আলোচনা হবে না। কিন্তু এখন আমরাও কিন্তু এই ফাঁদে পড়ে যাই। হ্যাঁ, আমরাও যারা আলাদা আলাদা প্ল্যাটফর্মে বিভক্ত, এই কমিশন করতে গিয়ে, যদিও আমার জীবন কাটিয়েছি আমি শ্রমিকদের নিয়ে, ছাত্র রাজনীতির পরেই তো আমি শ্রমিকদের সাথে যুক্ত কোনো না কোনোভাবে 40 বছর হয়ে গেছে। তো আমি দেখেছি এই সংস্কার কমিশন করতে গিয়ে তো আরও বেশি দেখার সুযোগ হয়েছে, যেহেতু এটা আনুষ্ঠানিক ছিল, মানুষের প্রত্যাশা বেশি। তো দেখছি যে বৈষম্য যেমন খুব কুৎসিত, ঠিক তেমনি বিভাজনটাও কুৎসিত আমাদের। আর এখন তো এটা পকেটে রূপান্তরিত হয়ে গেছে যে আমার ভাই এই শ্রমিক আমার, এদের জন্য কিছু করেন, ওই শ্রমিক আমার, এদের জন্য কিছু বলেন, এই মানে এরকম হয়ে গেছে। এটা না, ওরা তো আমার দল করে, ওরা তো আমার সংগঠন করে, তো আমার ব্যক্তি, আমার ইউনিয়ন, এই আমি তো পরিণত হয়ে গেছে, আমার ইউনিয়ন, আমার গ্রুপ, আমার লোক। এই দুইটা জিনিসে কিন্তু বঞ্চনা এবং বৈষম্য। আমি বেশ কিছুদিন তো সাউথ এশিয়ার একটা ডেস্কে ছিলাম, আপনার 7টা দেশের ব্যাপারে আমি একদম, এরা কেউ জানে বলছে আমরা ষষ্ঠ না সপ্তম সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমজীবী মানুষ সাউথ এশিয়ায় একদম সপ্তম, সবচেয়ে ছোট অবস্থায় আছে মজুরির দিক দিয়ে সারা পৃথিবীতে। তো এইটা আবার বিভক্তি আমাদের খুব কুৎসিত হয়েছে। তো এখন আমি শেষ করবো, কারণ সবাই আমি জানি অস্থিরতা এই করতেছে। এইটাকে যুক্ত করা যায় কিনা, যে দাবিগুলো, একটা তো দাবি আছে যেটা আমাদের অবশ্যই একদম মৌলিক দাবি, আমার মজুরি, আমার সামাজিক নিরাপত্তা, সেগুলোর সাথে শিল্পযুক্ত, রাষ্ট্রযুক্ত, সবকিছুই যুক্ত। কিন্তু কিছু আছে একদম কল্যাণমূলক দাবি, নাগরিক সুবিধার সাথে দাবি, নাগরিক অধিকারের সাথে মৌলিক অধিকারের দাবি, এবং সেগুলোর জন্য কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় বরাদ্দ আছে। হ্যাঁ, যেমন বাংলাদেশে কয়জন নাগরিক থাকলে একটা প্রাথমিক বিদ্যালয় হবে, এটা একটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা ব্যাপার আছে শিক্ষানীতির মধ্যে। কমিউনিটি ক্লিনিক কতজন হবে, তাহলে আমাদের একটু চ্যালেঞ্জ করতে হবে, তাহলে আশুলিয়ায় কতজন মানুষ বাস করে, কয়টা ক্লিনিক, টঙ্গীতে কয়জন মানুষ বাস করে, কয়টা প্রাইমারি স্কুল। এই চ্যালেঞ্জগুলো এলাকা ভিত্তিক করতে হবে। হ্যাঁ, আমরা যদি বকেয়া বেতনের দাবিতে অবরোধ করি, অবরোধ না হলে কিছুই হয় না। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কিন্তু প্রমাণ করে দিল যে অবরোধ করে বাজেট বাড়ানো যায়, তাই না? 3 দিন অবরোধ করলো, পুরো ঢাকা শহর বন্ধ ছিল, কত কোটি টাকা মানুষের ক্ষতি হয়েছে আমি জানি না। আমার একটা মিটিং ক্যান্সেল করতেছে, তাতে অনেক টাকা খরচ হয়েছে। তো এরকম কিন্তু করেছে। তো প্রত্যেক জাতির একটা সংস্কৃতি তৈরি হয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, ভাই অবরোধ না করলে হবে না, এটা কেউ পছন্দ করেন আর না করেন, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা যদি এলাকা ভিত্তিক 10টা অবরোধের ডাক দিতে পারি, যে এই এলাকায় এবারের বাজেটে স্কুল, কলেজ, সব প্রাইমারি স্কুল, হাসপাতাল, আধুনিক হাসপাতাল না করেন, ছোট কমিউনিটি হাসপাতাল, এরকম করে সবাই মিলে, তাহলে কিন্তু মনে হয় কিছু উপকার হয় কিনা একটু চিন্তা করে দেখতে পারেন। হ্যাঁ, আপনার আমাদের আপা বলেছেন যে লেবার কোর্টের 7 তলা বেয়ে উঠতে হয়, তার সামনেই তো শ্রম ভবন। এখন দেখেন রানা প্লাজার পরে প্রচুর বরাদ্দ আসলো বাংলাদেশে, বৈদেশিক সহায়তা বরাদ্দ, রাষ্ট্র বরাদ্দ করলো। শ্রম ভবন 18 তলা হলো আধুনিক ভবন, তার উল্টো দিকে শ্রম আদালত, সেটা ভাড়া বাসায়। আর তার সাথে একটু আগে যান, তেজগাঁও শ্রমিক কল্যাণ কেন্দ্র আছে একটা, আপনারা জানেন, যার দায়িত্ব হচ্ছে চিকিৎসা। ওখানে 10 বছর আগে আমরা একটা গবেষণা করেছিলাম বিদেশ থেকে,
আর 10 বছর পরে আমি গেলাম সংস্কার কমিশনের ওখানে সরেজমিন দেখতে। তখন ওইখানে কোয়ার্টারে ডাক্তার থাকতেন 10 বছর আগে, সেটাও ছিল জীর্ণ, ডাক্তারদের থাকার মতো না। এখন ডাক্তার থাকে না ওখানে, এখন কোনো গবাদি পশু চাষ রাখা যাবে না। এই যে উন্নয়নের যে আপনার, অথচ একটা শ্রম কল্যাণ কেন্দ্র একটা জায়গা আছে, ওই শ্রম কল্যাণ কেন্দ্রকে এই চেষ্টা করলে ওখানে একটা ডেকে কমিউনিটি কেয়ার সেন্টার করা যায়, ডে কেয়ার সেন্টার, ওখানে চিকিৎসা, ওখানে আপনার ব্লাড টেস্ট করা, উনি তো বলছে যে, রহমান তো বলছে যে ব্লাড টেস্ট করার জন্য মেডিকেল অনেক পাঠায় বাইরে, ওখানে ব্লাড টেস্ট করার ব্যবস্থাই নেই, শুধু আপনি একজন ডাক্তার বসেন, উনি চিকিৎসা করেন এবং উনিও খুব অসহায়। এই 2-3টা উদাহরণ দিলাম, আমি বাড়াবো না, কারণ বাড়াবার মতো খুব বেশি কাজ কথা বাকি নেই। আর মোয়াজ্জেম ভাই একটা গুরুত্বপূর্ণ আমি রিপিট করতে চাচ্ছি, সেটা যে অবশ্যই বাংলাদেশের ব্যবসাকে এবং শ্রমিকদের মৌলিক যে প্রয়োজনগুলোকে, এগুলোকে রাজনীতিক দলীয় লিঙ্ক থেকে কিভাবে আপনার দূরে সরানো যায় সেটা ব্যবস্থা করতে হবে। একটা রাজনৈতিক সরকারের পরিবর্তন বা যে কোনো সরকার পরিবর্তনের মাধ্যমে যদি আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়, একটা কর্পোরেট কালচার কিভাবে তৈরি করা যায়, এটা এখনো মুদি দোকান ভিত্তিক কালচার, যে যদি ওই দোকানদার না থাকে, অসুস্থ হয়ে যায়, তাহলে তার পরের দিন দোকান আর খুলবে না, এইভাবে চলতে পারে না। তো এটা তো আরো অনেক বড় ব্যাপার, এটা আমরা কিছু টাচ করার চেষ্টা করেছি, কিন্তু খুব বেশি আমরা সংস্কার কমিশনে হাত দিইনি। কিন্তু আমি মনে করি এগুলো আলোচনার ব্যাপার, দরকার আলোচনা আছে, এবং এছাড়া আমরা আগাতে পারবো না। আমি শেষ করবো এটা বলে যে কিছু জিনিস নিয়ে রাজনৈতিক ভিন্নতা থাকবে। ট্রেড ইউনিয়ন আন্দোলন একটা গণতান্ত্রিক আন্দোলন, এটা কোনোভাবেই একটা সংগঠন হবে, একটা জিনিস আমি মনে করি না। কিন্তু কিছু জিনিস নিয়ে আমাদের যেমন নিজস্ব প্ল্যাটফর্ম থাকবে, আমি মজুরি কত চাই, এটা নিয়ে ইউনিয়নের একটা প্ল্যাটফর্ম থাকবে। কিন্তু কিছু জিনিস নিয়ে আবার মালিক শ্রমিক একত্র হয়ে কিন্তু করা যায়, রেশন তার মধ্যে একটা, কল্যাণমূলক তার মধ্যে একটা, আবার কিছু জিনিস এলাকা ভিত্তিক কমিউনিটিকে এনগেজ করে করা দরকার, আমার রাজনৈতিক দলগুলোকে এনগেজ করে করা, তার মধ্যে এলাকা ভিত্তিক যে উন্নয়নগুলো আমরা বলি, যেগুলো শ্রমিকদের, এগুলো করা দরকার, এবং এগুলো নিয়ে আমাদের বসা দরকার। আর ধারাবাহিকতা বজায় রাখা দরকার, একদিনের আলোচনা না। একদিনের আলোচনা গুরুত্বপূর্ণ, আজকে আলোচনা করতেছি বলেই তো আমরা মনে করতেছি 18 বছর করতেছি আলোচনা, এইটা হচ্ছে দরকার নাই তা না, দরকার আছে, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। আমরা বাজেটটা কিন্তু প্রথম চাই শ্রম মন্ত্রণালয়ের কাছে, অর্থ মন্ত্রণালয় কিন্তু শ্রম মন্ত্রণালয়ের কাছে বাজেটটা চাই। অর্থাৎ আমাদের কিন্তু 6 মাস আগে শ্রম মন্ত্রণালয়কে বলা দরকার যে কি কি খাতে বাজেট চাবো আমরা, তারা কোথায় কোথায় বাজেট চাবে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, কেন্দ্রীয় তহবিল, এখানে কিন্তু শ্রমিকদের টাকা জমা হয়, তাহলে এখানে সরকার কেন কিছু দিবে না? শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে কেন খুব টার্গেটেড কর্মসূচি হবে না, যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতি বছর 1 লক্ষ নারী শ্রমিককে মাতৃত্বকালীন সুরক্ষার জন্য বাজেট দিবে, গৃহ শ্রমিক, নির্মাণ শ্রমিক, শুধু আমি চাবো তারপর দিবে তা না। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আপনার আবেদন করলে দেয়, তার আগে না, তাই না ব্যাপারটা? কিন্তু তার আগে তো টার্গেটেড কিছু কর্মসূচি হতে পারে, যে একটা, এবং যাদের নেই তাদের জন্য। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি, ঘাটতি আছে আমাদের, সবাই আপনারা সহযোগিতা করেছেন সংস্কার কমিশন থেকে, আবারও আমি ধন্যবাদ জানাই। আমরা মোয়াজ্জেম ভাই এখানে আসছেন, একদম বিস্তারিতভাবে দিয়েছেন আমাদেরকে, আপনার তৌহিদ ভাই আছেন, ইন্ডাস্ট্রিয়াল, সবাই এখানে যারা যারা আছেন সবাই, এমন কেউ নাই যে আমাদেরকে বলেন নাই যে ভাই এই জিনিসটা আসা দরকার। আপনারা ট্রেড ইউনিয়নের তো দায়িত্বই ছিল সবাই করা, কৃতজ্ঞতা জানাই। এবং যেটা আমরা মনে করি যে আমরাও কালকেও বসেছি, আমরাও বলেছি যে আমরাও দেখতে চাই বাজেটে তার কি প্রতিফলন হয়। আমরা এর মনিটরিংটা জারি রাখতে হবে, কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট এটা একদম একটা মানে কাগজে দলিল হয়ে যাবে যদি আপনারা সবাই মিলে এর মনিটরিংটা জারি না রাখেন, এবং প্রত্যেকটা পদক্ষেপে যদি প্রশ্ন না তোলেন। এই প্রশ্ন কিন্তু কমিশন ইচ্ছা করলে, কমিশন তো শেষ আসলে, গেজেট মেয়াদ শেষ, কমিশন বলতে কমিশনের রিপোর্ট থাকবে, কমিশন বললেন বলতে হবে কমিশন 2024, কমিশন তার চলমান থাকে না কোনোদিন। আমরা এখানে আইনজীবী যারা আছেন একটু চলমান রাখতে হবে, এবং প্রত্যেকের জায়গা থেকে কথা বলাগুলো আবার একত্র করতে হবে। শ্রম আদালত নিয়ে যখন আমরা কথা বলবো, শ্রম কল্যাণ কেন্দ্র নিয়েও কথা বলবো, আমরা হাসপাতালে শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা নিয়েও কথা বলবো। এই জবাবদিহিতার জায়গাটায় নিয়ে যেতে হলে আমাদেরকে আরো মানে কৌশলী, আরো শক্ত, আরো একটু অভিন্ন কর্মসূচি নিয়ে আগান দরকার।
এটা করলে আমরা যেহেতু সবাই যেহেতু আসছি এবং পকেট থেকে বের করে আনেন, কারো পকেট কিন্তু থাকবে না যদি এই পকেট কেন্দ্রিক অবস্থা চলতে থাকে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমাদের কিন্তু অনেক বয়স এখন, সিনিয়র সিটিজেন, অর্থাৎ সিনিয়র্সে আমার দীর্ঘ অভিজ্ঞতা বলতেছি, ঐক্য পরিষদের জন্ম থেকে একদম গোল্ডেন এইজ আমি কর্মী ছিলাম, একদম মাঠ পর্যায়ের কর্মী। ওই ওই যে অবস্থা তৈরি হয় যখনই আপনি অভিন্নভাবে কথা বলবেন, তখন যে সমাজে যে অবস্থা তৈরি হবে, রাষ্ট্র যে চাপ অনুভব করবে যে এই লোকগুলো নিয়ে সবাই কথা বলে, এই একটা বিরাট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, বিরাট মোর্চা তৈরি হয়েছে, তখনই কিন্তু আপনার ব্যবস্থাটা, তখন আপনি একটা আলাদা সংগঠন করলো, আপনিও কিন্তু তার শক্তি খুঁজে পাবেন। দেখবেন প্রত্যেকে যার যার মর্যাদা, যার যার শক্তি খুঁজে পাবে। আর যত শক্তভাবে আপনি আপনার জায়গা থেকে বলেন, আরেকজনের থেকে বলেন, ওই সামগ্রিকভাবে সমাজ ওইভাবে আন্দোলিত হবে না। এটা এখন সবচেয়ে জরুরি। আমিও চিন্তা করতেছি যে কিছু বিষয় নিয়ে হয়তো আপনাদের সবাইকে একদিন আমন্ত্রণ জানাবো, যাতে আমরা এরকম জায়গায় যেতে পারি কিনা। কিন্তু এটা আসলে দিন শেষে এটা রাজনৈতিক বিষয়, আপনার এবং সংগঠনের বিষয় এবং শ্রমিক আন্দোলনের বিষয়। আমরা সহযোগিতা করতে পারি, মোয়াজ্জেম ভাই, আমি, আজিজ ভাই, আমরা যারাই আছি, আমরা কিন্তু আসলে সহযোগিতা করতে পারি, কিন্তু শ্রমিক আন্দোলনকে নেতৃত্ব দিয়ে আগাইতে হবে। সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করতেছি, এবং খুব বেশি মৌলিক কোনো আলোচনা করলাম না, কারণ আপনারা করে ফেলছেন সবাই। থ্যাংক ইউ।